ঈদ মোবারক। এসবি সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে ঈদ মোবারক। আজকে আমি আলোর প্রতিফলন অধ্যায়টি নিয়ে একটি আলোচনা করব। আমার এই অধ্যায়ের মূল আলোচনার বিষয় থাকবে কিভাবে সহজে এই অধ্যায়ের লক্ষ্যবস্তুর প্রতিবিম্বগুলো অঙ্কন করা যায় এবং কিভাবে এর গাণিতিক সমস্যার সমাধান করা যায়। এক্ষেত্রে প্রথমে আমাদের যা জানতে হবে তা হলো আলোর প্রতিফলন কিভাবে ঘটে। আমরা জানি মূলত আলোর প্রতিফলন ঘটে দুই ভাবে, একটি হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটি হচ্ছে অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যখন একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো দর্পণে সমান্তরালভাবে যদি আপতিত হয়, আপতিত হওয়ার পরে যদি এই আলোকরশ্মিগুলো আবার সবগুলোই সমান্তরালে প্রতিফলিত হয়, তখন আমরা তাকে বলি নিয়মিত প্রতিফলন। এখানে লক্ষ্য করো, প্রত্যেক ক্ষেত্রে আলোকরশ্মিগুলো সবই সমান্তরাল আছে এবং প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরালভাবে প্রতিফলিত হয়েছে। এবার এই আলোকরশ্মিগুলো যদি সমান্তরালে প্রতিফলিত না হয়, অসমান্তরাল হয়ে যায়, তখন আমরা তাকে বলি অনিয়মিত প্রতিফলন। যেমন কোনো একটি বক্র পৃষ্ঠে বা অ্যাব্রোথাব্র পৃষ্ঠে, একটি অ্যাব্রোথাব্র পৃষ্ঠে যদি আলো আপতিত হয়, সেক্ষেত্রে মূলত অনিয়মিত প্রতিফলন ঘটে। যেমন এই একটি আলোকরশ্মি দর্পণে আপতিত হওয়ার পর এবার আবার প্রতিফলিত হলো, আরেকটি আলোকরশ্মি সমান্তরালে প্রতিফলিত হয়, এই পথে প্রতিফলিত হলো, আরেকটি আলোকরশ্মি সমান্তরালে দর্পণে প্রতিফলিত হয়, এই পথে প্রতিফলিত হলো। তাহলে এখানে প্রতিফলিত রশ্মিগুলো একটিও সমান্তরাল নেই, সুতরাং এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো অনিয়মিত প্রতিফলন। এবার প্রতিফলনের দুইটি নিয়ম, প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটি। প্রতিফলনের প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে, সবগুলো একই সমতলে অবস্থান করবে, ভিন্ন ভিন্ন সমতলে অবস্থান করবে না। অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সবগুলো রশ্মি একই সমতলে অবস্থান করবে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই যে এখানে অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাকে আমরা বলি আপতন কোণ। অপরদিকে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে তাকে আমরা বলি প্রতিফলন কোণ। অর্থাৎ এই আপতন কোণ আর প্রতিফলন কোণ, আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। আপতন কোণ যদি আই হয় আর প্রতিফলন কোণ যদি আর হিসেবে বিবেচনা করি, তাহলে আই ইকুয়াল হয়েছে আর। এই হয়েছে আমাদের প্রতিফলনের দ্বিতীয় সূত্র। এবার যাই আমরা প্রতিফলনের ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে।
যদি কোনো একটি আলোকরশ্মি কোনো দর্পণে বা কোনো পৃষ্ঠে যদি লম্বালম্বিভাবে আপতিত হয়, লম্বালম্বিভাবে আপতিত হয়, সেক্ষেত্রে আবার আলোকরশ্মি ওই পথেই ফিরে আসে। সেক্ষেত্রে আপতন কোণ 90 ডিগ্রি, আপতন কোণ এবং প্রতিফলন কোণ উভয় 0 ডিগ্রি হয়। আবার যদি আপতিত রশ্মি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আপতন কোণ যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আপতন কোণ 60 ডিগ্রি উৎপন্ন হলে প্রতিফলন কোণও 60 ডিগ্রি হবে, অর্থাৎ এখানে 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। এটাই হয়েছে আপতন প্রতিফলনের মূল নিয়ম। এবার আমরা দর্পণ সম্পর্কে জানব। দর্পণ হচ্ছে মূলত 3 ধরনের: সমতল দর্পণ, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। আমরা আজকে মূলত অবতল দর্পণ এবং উত্তল দর্পণ এই 2 ধরনের দর্পণ নিয়েই আলোচনা করব এবং আমাদের আলোচনা এই 2টি দর্পণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমরা একটি যদি গোলীয় পৃষ্ঠ নিই, একটা গোলীয় পৃষ্ঠ নিলাম, এই গোলীয় পৃষ্ঠটির যেটা উঁচু পৃষ্ঠ এটাকে বলবো আমরা উত্তল, আর এই যে ঢালু পৃষ্ঠ যেটা এটাকে বলবো আমরা অবতল পৃষ্ঠ। এবার এই পৃষ্ঠে যদি প্রলেপ দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে বলি অবতল দর্পণ। আর যদি অবতল পৃষ্ঠে প্রলেপ দেওয়া থাকে তাকে আমরা বলি উত্তল দর্পণ। যদি উত্তল পৃষ্ঠে প্রলেপ দেওয়া থাকে তাহলে দর্পণ হিসেবে কাজ করবে অবতল পৃষ্ঠ, আর যদি উত্তল পৃষ্ঠে প্রলেপ দেওয়া থাকে সেক্ষেত্রে দর্পণ হিসেবে কাজ করবে উত্তল পৃষ্ঠ। এবার এই যে দর্পণটি আছে এই দর্পণটির একটি যদি বৃত্ত হিসেবে আমরা কল্পনা করি, একটি বৃত্তর অংশ হিসেবে যদি কল্পনা করি তাহলে এই একটি বৃত্ত, তাহলে অবশ্যই এই বৃত্তের একটি কেন্দ্র আছে। এই কেন্দ্রটাকে আমরা বলবো বক্রতার কেন্দ্র। এই যে কেন্দ্রটা রয়েছে সেই কেন্দ্রটার নাম হবে বক্রতার কেন্দ্র। এবার এই দর্পণে যতগুলো আলোকরশ্মি আপতিত হবে প্রত্যেকটা আলোকরশ্মি দর্পণের একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে। যতগুলো সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হবে প্রত্যেকটা আলোকরশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। তাহলে দেখো প্রত্যেকটি আলোকরশ্মি এই একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে সাধারণ বিন্দু যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটির নাম হবে ফোকাস। তাহলে এই ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যদি একটি আমি সরলরেখা টানি তাহলে সেটাকে আমরা বলবো প্রধান ফোকাস, প্রধান অক্ষ, অর্থাৎ আমাদের বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্য দিয়ে যে রেখা অতিক্রম করতে আছে, যে সরলরেখাটি অতিক্রম করতে আছে সেই সরলরেখাটিকে আমি বললাম প্রধান অক্ষ। এবার এই প্রধান অক্ষের দর্পণের যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটাকে আমরা বলবো মেরুবিন্দু। তাহলে প্রধান ফোকাসকে আমরা সর্বদা এফ, ফোকাস ইংলিশ শব্দ ফোকাস, এফ দিয়ে প্রকাশ করব। বক্রতার কেন্দ্র যেটাকে আমরা সি, সেন্টার, সি দ্বারা প্রকাশ করব। মেরু, পোল, সেক্ষেত্রে আমরা সেটাকে পি দ্বারা প্রকাশ করব। এবং এই দর্পণটাকে যদি দর্পণ ইংলিশ মিরর,
সুতরাং আমি এটাকে এম প্রাইম দ্বারা চিহ্নিত করতে পারি। তাহলে এই যে দর্পণটা হলো, এই দর্পণটা হচ্ছে একটি অবতল দর্পণ। তাহলে আমরা এবার দেখতে চাই এই অবতল দর্পণে কিভাবে আমরা প্রতিবিম্ব গঠন করতে পারি এবং কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এই একটি দর্পণ পাইলাম। প্রথমে তোমরা আঁকার সময় যে কম্পাস ব্যবহার করবা, কম্পাস ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে একটি সরলরেখা নাও। সরলরেখা নেওয়ার পরে কম্পাস ধরে, আমার হাতে কম্পাস নেই, কম্পাস ধরে দুইবার একই মাপ নিয়ে দুইবার কাটো। একবার এরকম দুইবার কাটো। কাটার পরে সম্পূর্ণ দৈর্ঘ্যটা নিয়ে তোমরা একটা বৃত্ত চাপ আঁকো। এই যে আমি এইটুক নিলাম, এখান থেকে আমি কম্পাসটা ধরে প্রথমে এইটুক কাটলাম, একই মাপ নিয়ে আবার এইটুকু কাটলাম। এবার এই সম্পূর্ণটা ধরে আমি একটা এভাবে বৃত্ত আঁকলাম। তাহলে এটা হবে আমাদের, হয়ে গেল আমাদের দর্পণ। ক্লিয়ার? তোমরা অবশ্যই বলছো কিভাবে আঁকবা। প্রথমে একই মাপ নিয়ে দুইটি বিন্দু নেবা, এটা মূল সরলরেখা এঁকে দুইটা বিন্দু নেবা একই মাপ নিয়ে, তারপরে টোটাল বক্রতার ব্যাসার্ধ ততটুক নিয়ে একটি বৃত্ত চাপ আঁকো। তাহলে তোমার একটি দর্পণ আঁকা হয়ে গেল। তাহলে এবার এই দর্পণের পি হচ্ছে মেরু, এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, দর্পণটাকে আমি এম প্রাইম দ্বারা চিহ্নিত করলাম। মনে করি এই জায়গায় একটি বস্তু আছে, একটি বিন্দু হিসেবে আমি কল্পনা করলাম। এবার এখান থেকে যদি একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, মনে রাখতে হবে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলে আলোক রশ্মিটি প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। একেবারে সহজ হিসেব, যদি একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আর যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে আবার ওই পথেই ফিরে আসবে। আবারও বলি, যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে প্রধান ফোকাসের ভিতর দিয়ে প্রতিফলিত হবে। যদি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে আবার ওই পথেই ফিরে আসবে। আর যদি প্রধান ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে। তিনটি কথা আমি এখানে বলছি। যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, তাহলে সেই রশ্মিটাকে আমি কি করব, প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত করব। যদি আলোক রশ্মিটি প্রধান ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে প্রতিফলিত করব প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত করব। আর যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে আবার ওই পথে ফিরে যাবে। এখন আমি আর যদি প্রধান অক্ষের মধ্য দিয়ে যদি দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে আবার ওই পথেই ফিরে আসবে। এবার আমরা এই দর্পণের বিভিন্ন স্থানে কোন কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সেই সম্পর্কে একটি আলোচনা করব।
মনে করি এম পি এম প্রাইম একটি দর্পণ, এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হয়েছে বক্রতার কেন্দ্র। এই সি এর বাইরে এদিকে যত দূরত্ব আছে, সি এর বাইরের যে দূরত্বটাকে আমরা বলবো অসীম। তাহলে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে যদি আমি একটি বস্তু রাখি, বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে যদি একটি বস্তু রাখি, সেক্ষেত্রে আমাদের কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হবে? লক্ষ্য করি, এই বস্তুটাকে আমি যদি এ বি নাম দিই, তাহলে এ হতে যে আলোক রশ্মিটি দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে, যদি আলোক রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে আলোক রশ্মির প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আবারও বলি, যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে আলোক রশ্মিটি প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। আবার যদি আলোক রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়, সেক্ষেত্রে প্রতিফলনের পর সমান্তরালে প্রতিফলিত হবে, প্রতিফলন হবে সমান্তরালে। আবারও একবার দেখো, যদি তোমার আলোক রশ্মিটি, যদি বস্তুটি বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে থাকে, আবার রিপিট, যদি আলোক রশ্মি, যদি লক্ষ্য বস্তুটি বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে থাকে, সেক্ষেত্রে একটি আলোক রশ্মি আমি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করছি, সেই আলোক রশ্মিটি আমি কি করলাম? প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত করলাম। এবার আর একটি আলোক রশ্মি আমি প্রধান ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত করছি, সেক্ষেত্রে আলোক রশ্মি কি হচ্ছে? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের এই বিন্দুটাই হচ্ছে এই বিন্দু, অর্থাৎ আমি বস্তুটির এই বিন্দুটিকে আমি তখন এখানে দেখব। এরকম প্রত্যেকটা বিন্দুর জন্য, এখানে এই বিন্দুটির জন্য এরকম একটি বিন্দু পাওয়া যাবে, এই বিন্দুর জন্য একটি বিন্দু পাওয়া যাবে, এরকম প্রত্যেকটা বিন্দু থেকে যেহেতু আলোক রশ্মি দর্পণে আপতিত হবে, প্রত্যেকটা বিন্দুর জন্য এরকম আমি একটি বিস্তৃত আকারের প্রতিবিম্ব পাব। তার মানে এই যে এবি লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব হবে এবি প্রাইম, এ প্রাইম, বি প্রাইম। মানে বর্ণনাটাও অনেক সহজ, এভাবেই যেভাবে আঁকছো তুমি ঠিক সেভাবে বর্ণনা দাও। মনে করি একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। আবারও ট্রাই করবা, মনে করি একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। আরেকটি আলোক রশ্মি বি হতে আরেকটি আলোক রশ্মি দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর বি প্রাইম বিন্দুতে ছেদ করেছে। তাহলে বি প্রাইম হচ্ছে বি এর বিন্দু প্রতিবিম্ব। আরেকটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, আবার ওই পথে ফিরে আসে। এবার বি প্রাইম হতে প্রধান অক্ষের উপরে বি প্রাইম এ প্রাইম লম্ব টানি, তাহলে বি প্রাইম এ প্রাইম হচ্ছে এ বি লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব। কত ইজি না? অনেক ইজি। তোমরা একটু ট্রাই করো, তোমরা অবশ্যই পারবে। আবারও দেখো, আরেকটি চিত্র দেখো, তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে বিষয়টি।
মনে করি একটি লক্ষ্যবস্তু আছে এফ আর সি এর মাঝে। লক্ষ্যবস্তুটির নাম হচ্ছে এ বি। তাহলে আগেরটার মতো একইভাবে তুমি করো, একই কাজ করো। মনে করি একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আরেকটি আলোকরশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে বি হতে আরেকটি আলোকরশ্মি, বি হতে আরেকটি আলোকরশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। তাহলে বর্ণনাটা কি হচ্ছে, বি হতে একটি আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আর একটি আলোকরশ্মি বি হতে প্রধান ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর বি প্রাইম বিন্দুতে ছেদ করেছে। আরেকটি আলোকরশ্মি প্রধান অক্ষের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, আবার ওই পথে ফিরে আসে। বি প্রাইম হতে প্রধান অক্ষের উপর একটি লম্ব টানি, বি প্রাইম এ প্রাইম লম্ব টানি। তাহলে বি প্রাইম এ প্রাইমে হচ্ছে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে বর্ণনাটা কিভাবে সহজভাবে উপস্থাপন করবে, তোমার মতো করে খুব সহজে উপস্থাপন করো। মনে করি এম পি এম প্রাইম একটি অবতল দর্পণ, পি এর মেরু, এ প্রধান ফোকাস এবং সি হচ্ছে এর বক্রতার কেন্দ্র। প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী স্থানে এ বি একটি লক্ষ্যবস্তু রয়েছে। এ বি লক্ষ্যবস্তুর বি হতে একটি আলোকরশ্মি দর্পণে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আর একটি আলোকরশ্মি বি হতে আর একটি আলোকরশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর বি প্রাইম বিন্দুতে ছেদ করেছে। বি প্রাইম হতে প্রধান অক্ষের উপরে বি প্রাইম এ প্রাইম লম্ব টানা হলো। তাহলে বি প্রাইম এ প্রাইমে হচ্ছে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। ইজি না অনেক? অবশ্যই অনেক ইজি। তোমরা অবশ্যই এগুলো আগেই প্র্যাকটিস করছো, তারপর আমি আর একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এখানে দেখো এ বি লক্ষ্যবস্তুটা যেখানে আছে তার বিপরীত পাশে আছে প্রতিবিম্বটা। যদি এরকম বিপরীত পাশে থাকে তখন তাকে আমরা বলতে পারি উল্টা প্রতিবিম্ব। আবার দেখো আলোকরশ্মি তো দর্পণে আপতিত হওয়ার পরে প্রতিফলিত হইয়া একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। যদি এরকম প্রতিফলিত রশ্মিটা মিলিত হয় সেক্ষেত্রে বলবো আমরা বাস্তব প্রতিবিম্ব। যদি মিলিত হয় সেক্ষেত্রে বাস্তব, আর যদি মিলিত না হয় সেক্ষেত্রে হবে অবাস্তব প্রতিবিম্ব। এবারে দেখো তোমরা যদি লক্ষ্য বস্তুটাকে আমরা বক্রতার কেন্দ্রে মাঝে রাখি, বক্রতার কেন্দ্র কি, এই যে বক্রতার কেন্দ্রের উপরে যদি একটা লক্ষ্য বস্তু রাখি, আমরা মনে করি এসি একটি লক্ষ্যবস্তু যেটা আমাদের বক্রতার কেন্দ্রে আছে। মনে রাখতে হবে যদি বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু রাখা হয় সেক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব কিন্তু বক্রতার কেন্দ্রের উপরই গঠিত হবে। অর্থাৎ আমাদের তখন বক্রতার কেন্দ্র যেখানে প্রতিবিম্ব ঠিক সেই বরাবর গঠিত হবে। আর বক্রতার লক্ষ্যবস্তু আকার যতটুকু হবে প্রতিবিম্বের আকার ততটুকু হবে। এক্ষেত্রে তোমরা একটু সুবিধার জন্য কি করতে পারো, আগে থাকতেই এখান থেকে তুমি এখানে মাপটা নিয়ে রাখতে পারো যাতে তোমার রশ্মিগুলো এলোমেলো না হয়ে যায়।
আমি এরকম সহজভাবে ওদেরকে দেখাই, তোমাদেরও কাজে লাগবে। যদি তোমরা এভাবে করো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। ঠিক আগেরটার মতো তুমি বলো, মনে করি এ হতে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তাহলে মনে করি এ হতে একটি আলোকরশ্মি দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, কোথা থেকে? প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আরেকটি আলোকরশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। তাহলে মনে করি প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর এ প্রাইম বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ প্রাইম হতে একটি প্রধান অক্ষের উপরে একটি লম্বরানি। তার আগে আরেকটু বর্ণনা দিয়ে নেবা। আরেকটি আলোক রশ্মি প্রধান অক্ষের মধ্য দিয়ে আপতিত হয়ে আবার ওই পথেই ফিরে আসে। এবার এ প্রাইম হতে দর্পণের উপরে একটি দর্পণের প্রধান অক্ষের উপরে একটি লম্ব টানি, যা সি প্রাইম বিন্দুতে মিলিত হয়। তাহলে এসি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব এসি প্রাইম। এক্ষেত্রে লক্ষ্যবস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার একই হয়। এই গেল আমাদের তিনটে অবস্থানের জন্য তিনটি প্রতিবিম্ব। আরও দুইটি প্রতিবিম্ব আমি এখান থেকে দেখাইতেছি তোমাদের। যদি তোমরা আগে থাকতে পারো তাহলে তোমাদের তোর জন্য সুবিধাই হবে। আর যদি আজকে তোমরা দেখো, প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। অত্যন্ত সহজ এগুলো। এবার লক্ষ্যবস্তুটা যদি এপের উপরে থাকে, লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসের উপরে থাকে, সেক্ষেত্রে প্রতিবিম্ব কীরকম হবে? ওই একই কথা, আগের মতোই। মনে করি ইহাতে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আরেকটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, আবার ওই পথেই ফিরে আসে। তাহলে এই প্রতিফলিত রশ্মিদ্বয় আমি যতই বর্ধিত করি কখনো কোনো দিকেই মিলিত হবে না। তাহলে এদিকেও আমাদের প্রতিফলিত রশ্মি এদিকেও মিলিত হবে না, দর্পণের সামনেও কোথাও মিলিত হবে না, এবং দর্পণের পিছনেও মিলিত হবে না। তাহলে এক্ষেত্রে আমি যে প্রতিবিম্ব দেখব সে প্রতিবিম্বটা হবে বিস্তৃত একটি প্রতিবিম্ব। বিস্তৃত একটি প্রতিবিম্ব দেখা যাবে, মনে হবে যেন গগনচুম্বী একটা প্রতিবিম্ব। হয়তোবা তোমাকে ভয় দেখানোর জন্য কেউ বলতে পারে, এরকম একটা দর্পণ তোমাকে সামনে ব্যবহার করলো, সামনে একটা বড় একটা দেয়ালে এরকম একটা প্রতিবিম্ব ফেলাই বলতে, দেখ কত বড় একটা দৈত্য জানোয়ার, বা ওই দেখো একটা জিন। তো জিন তো আসলেই না, এটা একটা এরকম প্রতিবিম্ব গঠন করা যায়। চাইলে অবাস্তব এরকম প্রতিবিম্ব গঠন করে, এরকম অনেক বড় প্রতিবিম্ব গঠন করে এরকম ভয় দেখানো যায়। তোমরা চেষ্টা করবে ভয় দেখানোর জন্য, আমি পারি না। তোমরা দেখো কাউকে ভয় দেখাতে পারো কিনা। এটা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এ হতে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আরেকটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, ওই পথেই ফিরে আসে। প্রতিফলিত রশ্মিদ্বয় কে বর্ধিত করলে সামনে অথবা আয়নার পিছনে অথবা আয়নার সামনে যতই বর্ধিত করা হোক, এটি প্রতিফলিত হয় না, বরং এটি সমান্তরালে চলে যায়। ফলে এক্ষেত্রে বিস্তৃত প্রতিবিম্ব গঠিত হয়।
দর্পণের সামনে এবং দর্পণের পিছনে বিস্তৃত প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, এরপর সর্বশেষ আমাদের যে প্রতিবিম্বের চিত্রটা হইতে পারে সেটা হচ্ছে, আমি কোন কোন অবস্থানে দেখলাম, কয়টা অবস্থানে দেখলাম এ পর্যন্ত? বক্রতার কেন্দ্র অসীমের মাঝে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র অসীম। তারপর দেখলাম বক্রতার কেন্দ্রে, তারপর দেখলাম বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, তারপরে দেখলাম ফোকাসের উপরে। এবার আরেকটি প্রতিবিম্ব হইতে পারে কোথায়? আমি কি বক্রতাকে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে কি কোনো প্রতিবিম্ব আঁকি নাই? তাহলে এই ক্ষেত্রে আরেক ধরনের আমরা প্রতিবিম্ব পাইতে পারি, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাস এবং মেরুর মাঝে। যদি প্রধান ফোকাস এবং মেরুর মাঝে একটি বস্তু নেওয়া হয়, আমি মনে করি মেরু এবং ফোকাসের মাঝে একটি বস্তু আছে, এবি বস্তু। এবার ঠিক আগেরটার মতোই আমি এটাও একই বর্ণনা দেব। মনে করি বি হতে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, প্রধান ফোকাস এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়। ওকে, আরেকটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, আবার ওই পথেই ফিরে আসে। তাহলে প্রথম বললাম কি, মনে করি প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোকরশ্মি দর্পণে আপতিত হয়, প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আর একটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, আবার ওই পথেই ফিরে আসে। তাহলে এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে যতই পিছনের দিকে আমি বর্ধিত করি না কেন, পিছনের দিকে যতই আমি সামনের দিকে, আয়নার সামনের দিকে যতই বর্ধিত করি, এদের দূরত্ব শুধু বাড়তেই থাকবে, দূরত্ব আর কখনো কমবে না। তাহলে আমরা কি প্রতিবিম্ব পাবো না? অবশ্যই প্রতিবিম্ব পাবো। আমাদের সামনে কত কিছুই না ঘটে যায়, কিন্তু সব ঘটনাকে আমরা বাস্তব বলতে পারি, সব ঘটনাই আমাদের বাস্তব ঘটনা না, অনেক ক্ষেত্রে অনেক অবাস্তব ঘটনাও ঘটে। এক্ষেত্রে আমরা এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করে নিই, তাহলে অবশ্যই মিলিত হবে। পিছনের দিকে বর্ধিত করছে পর কোন বিন্দুতে মিলিত হয়েছে? এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে আমাদের এক্ষেত্রে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়েছে? অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়েছে। এবার এক্ষেত্রে এ প্রাইম বি প্রাইম হচ্ছে এবি লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব। কেন অবাস্তব প্রতিবিম্ব? কারণ আলোকরশ্মি কি ভেদ করে আয়নার পিছনে যেতে পারে? কখনো না, আয়নার সামনেই আসবে। আলোকরশ্মি সবসময় সামনে আসে, পিছনে যায় না। তাহলে পিছনে গেল কিভাবে? এটা আমরা কল্পনায় নিছি, এই জন্য কল্পনায় যা, সেটা তো আমাদের কল্পনায় কল্পিত অবাস্তব প্রতিবিম্ব। সেক্ষেত্রে এক্ষেত্রে এবি লক্ষ্যবস্তু হয়েছে এবি লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব। এবার আরও কিছু ঘটনা তোমাদের বলে রাখি। যদি লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্ব আকারে বড় হয়, তখন তাকে বলা হয় বিবর্ধিত প্রতিবিম্ব। বিবর্ধিত মানে আকারে বড়। যদি ছোট প্রতিবিম্ব গঠিত হয়, তাকে বলা হয় খর্বিত প্রতিবিম্ব। খর্বিত প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্বের অপর নাম হচ্ছে সৎ, আর অবাস্তব প্রতিবিম্বের অপর নাম হচ্ছে অসৎ প্রতিবিম্ব। কথাগুলো মনে রাখবে। অবাস্তব প্রতিবিম্ব বেশিরভাগ ক্ষেত্রেই আয়নার পিছনে গঠিত হয়। অবাস্তব প্রতিবিম্ব বেশিরভাগ ক্ষেত্রে আয়নার পিছনে গঠিত হয়, আর বাস্তব প্রতিবিম্ব সর্বদা আয়নার সামনে গঠিত হয়।
বাস্তব প্রতিবিম্ব যেহেতু এটা আয়নার সামনে গঠিত হয়, সেক্ষেত্রে আমাদের এই প্রতিবিম্ব দেখার জন্য অবশ্যই একটি পর্দার প্রয়োজন। পর্দা ছাড়া আমরা বাস্তব প্রতিবিম্ব দেখতে পারি না। বাস্তব প্রতিবিম্ব দেখতে হলে, অর্থাৎ যদি একটি প্রতিবিম্ব সামনেই আমার গঠিত হয়েছে কিন্তু আমার সামনে কিছু নাই, তাহলে আমি বুঝবো কীভাবে একটা প্রতিবিম্ব। এই জন্য তোমার বাস্তব প্রতিবিম্বর জন্য আমাদের একটি পর্দা ব্যবহার করা হয়। পর্দায় ফেলার প্রয়োজন আছে, কিন্তু অবাস্তব প্রতিবিম্ব আমাদের পর্দায় দেখার প্রয়োজন হয় না, একটি আয়নার পিছনে আমরা দেখতে পাই। তাহলে এই গেল আমাদের অবতল দর্পণের 5 ধরনের প্রতিবিম্ব। এবারে আমরা আসি উত্তল দর্পণের প্রতিবিম্ব ক্ষেত্রে। উত্তল দর্পণ আমরা সবাই দেখছি, বিভিন্ন ধরনের ছোট ছোট গাড়ি, বিশেষ করে মোটর সাইকেল, আমারও একটা আছে। এই মোটর সাইকেলে এক ধরনের আয়না ব্যবহার করা, এবং আয়নাটা কিছুটা গোলাকার আয়না, মাঝখানটা অনেকটা উঁচু। এই ধরনের আয়নাকে আমরা বলি গোলীয় আয়না, উত্তল আয়না। উত্তল আয়নার ক্ষেত্রে প্রতিবিম্ব হচ্ছে সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে প্রতিবিম্ব হবে কিরকম, আমি এই আয়নাটা এদিকে নিই। যেহেতু এই আয়নার এই পাশে প্রলেপ লাগানো থাকবে, তাই এতে যতগুলো আলোকরশ্মি পড়বে, যেহেতু গোল এরকম, তাহলে আলোকরশ্মি এদিকে এদিকে বিভিন্ন দিকে ছড়াই পড়বে, আলোকরশ্মি কোনো বিন্দুতে মিলিত হওয়ার কথা না। তাহলে এই জন্য এটা যা কিছু আছে সবই অবাস্তব। যেহেতু এটারই আমাদের একটি গোলীয় একটা পৃষ্ঠ, সুতরাং এটারও একটা সেন্টার থাকবে। এবার এর একটা প্রধান ফোকাস আছে, কারণ কি, যখন এতে আলোকরশ্মিগুলো পড়বে, যতগুলো সমান্তরাল আলোকরশ্মি পড়বে, প্রত্যেকটা আলোকরশ্মি মনে হবে যেন এখান থেকে প্রতিফলিত হচ্ছে, প্রত্যেকটা আলোকরশ্মি এখান থেকে ছড়াই পড়তে আছে। এর জন্য আমার এটা হচ্ছে একটা অবাস্তব ফোকাস। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে সর্বদা অবাস্তব ফোকাস থাকবে, কোনো বাস্তব ফোকাস এর অবতল দর্পণে থাকবে না। আর উত্তল দর্পণে কোনো বাস্তব ফোকাস থাকবে না, বা ফোকাস আছে অবাস্তব ফোকাস, অর্থাৎ যেখানে আলোকরশ্মি পৌঁছানোর কথাই না। কারণ যেহেতু আয়নাটাই হয়েছে আমাদের উত্তল আয়না, এবং যে পৃষ্ঠে আমি প্রলেপ লাগাইছি তার বিপরীত পৃষ্ঠে আমি দেখতে আছি আমার প্রতিবিম্ব। তাহলে এক্ষেত্রে আমাদের আগেটার মতোই প্রতিবিম্ব হবে। যদি একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে, মনে হবে যেন প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হইতেছে। বাস্তবে কি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে? কখনোই না। আরেকটি আলোকরশ্মি দর্পণের বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, আবার ওই পথেই ফিরে যাবে। তাহলে এবার যদি এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে আমি পিছনের দিকে বর্ধিত করলাম, এটা এরকম আবছা দিয়ে দেখানোর মানে হচ্ছে বাস্তবে প্রতিফলিত রশ্মি মিলিত হয়নি। তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমাদের এর অবস্থান। তাহলে আর এখান থেকে যদি আমি আরেকটা আলোকরশ্মি যদি দর্পণে সোজা আপতিত হয়, সেক্ষেত্রে সেটা দর্পণী থেকে ওই পথেই প্রতিফলিত হবে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল যে আলোকরশ্মিটা আসবে সেটা প্রতিফলনের পর ওই পথেই চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমি যদি এখানে একটি লম্ব টানি, তাহলে এটাই হবে এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব, এ প্রাইম বি প্রাইম প্রতিবিম্ব। ওকে, তাহলে আমরা দর্পণের উত্তল দর্পণ এবং অবতল দর্পণের যত প্রকার প্রতিবিম্বের চিত্র হতে পারে আমরা সকল ধরনের চিত্রগুলোকে
জানলাম। আমাদের মনে রাখতে হবে এই চিত্রগুলো থেকে অবশ্যই একটি চিত্র পরীক্ষায় আসবে, যার মার্কস হবে 4 মার্কস ঘর নাম্বারে, এবং এই চিত্র থেকে তোমার দু একটি ছোট প্রশ্ন এমসিকিউ আসবে। সেক্ষেত্রে তোমাকে বলবে যে কোনটা কোন ধরনের প্রতিবিম্ব গঠন করছে, কেন এটা বাস্তব না অবাস্তব, গর্বিত না বিবর্ধিত, এই ধরনের কথাগুলো বলবে। তখন তোমার এই কথাগুলো, যদি আমি যে কথাগুলো বলছি এগুলো যদি মনোযোগ দিয়ে শুনে থাকো, এটা যদি ভালো মতো তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো, অবশ্যই প্রত্যেকটা উত্তর তোমরা পারবে। এবার আমরা একটু এখান থেকে একটা অঙ্কের মাধ্যমে আমরা টোটাল অধ্যায়টাকে কভার করতে চাই। দেখো আমি একটি উত্তল দর্পণ নিলাম, একটা চিত্রের মাধ্যমে অঙ্ক করে দেখাই। একটা উত্তল দর্পণ আছে, একটা লক্ষ্যবস্তু আছে, এটার আকার হয়েছে, এটার আকার দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখানে এফ আছে, এখানে সি আছে, দর্পণ হতে এফ আর সি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। আর দর্পণ হতে লক্ষ্যবস্তু দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। এখন আমাকে বের করতে হবে প্রতিবিম্বের আকার। এবার এইটা করার জন্য আমাদের যা যা লাগবে সেগুলো আগে দেখো। এই যে দর্পণ হতে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব আছে সেটাকে আমরা বলবো লক্ষ্যবস্তুর দূরত্ব। মনে রাখবা এটার নাম হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। আয়না হতে লক্ষ্যবস্তু কত দূরত্বে আছে, আয়না থেকে কত দূরত্বে আছে, সেটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা এই অধ্যায়ে লক্ষ্যবস্তু দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করব? লক্ষ্যবস্তু দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করব। লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, যেহেতু আমি এখানে মান লিখেই রাখছি সুতরাং মানটা আমি এখানে লিখলাম 15 সেন্টিমিটার। এবার দেখো দর্পণ হতে বক্রতার কেন্দ্রপণ দূরত্বকে বলা হবে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে আর ইকুয়াল আছে কত? এখানে 30 সেন্টিমিটার। দেখো এখানে বক্রতার কেন্দ্রটাও আমাদের কল্পিত, এই জন্য এটাকে আমরা কল্পিত হিসেবে ধরে নিয়েই লিখবো -30 সেন্টিমিটার। অর্থাৎ যা কিছু অবাস্তব তা আমরা ঋণাত্মক মান দ্বারা প্রকাশ করব। আর আমাদের যদি বক্রতার ব্যাসার্ধ যদি 30 সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব এফ ইকুয়াল হয়েছে -30 ভাগ হয়েছে 2 সেন্টিমিটার ইকুয়াল হয়েছে -15 সেন্টিমিটার। অবশ্যই মনে রাখতে হবে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস পজিটিভ, আর অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস হচ্ছে নেগেটিভ। অবশ্যই এটা মনে রাখবা সব সময়ের জন্য। দেখবা যে দর্পণটা কোন ধরনের দর্পণ দিচ্ছে, সেই দর্পণটা তোমরা অবশ্যই দেখবা যে দর্পণটা কোন ধরনের দর্পণ আছে, সেই দর্পণের অনুসারে তোমার ফোকাসটা সেই দর্পণ অনুসারে লাগবা। আর ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ যা হবে তার অর্ধেক হবে ফোকাস দূরত্ব। অর্থাৎ ফোকাস দূরত্ব হয়েছে r/2, আর এর মান হয়েছে -30 ভাগ হয়েছে 2, তাতে হয় -15 সেন্টিমিটার। এর পরবর্তীতে আমরা দেখি এই যে আর একটা দেখো আছে, একটা বস্তু আছে, বস্তুটা দৈর্ঘ্য দেওয়া আছে, সেটাকে বলতে পারি লক্ষ্যবস্তুর আকার। লক্ষ্যবস্তুর আকার।
লক্ষ্যবস্তুর আকার। এটাকে কি দ্বারা প্রকাশ করব? শুধু এল দ্বারা প্রকাশ করব। লক্ষ্যবস্তুর আকার এল ইকুয়াল হয়েছে 10 সেন্টিমিটার। তার লক্ষ্যবস্তুর আকার আছে কত আমাদের? এল ইকুয়াল 10 সেন্টিমিটার। এল মানে আকার, লেন্থ। যদি এস দ্বারা প্রকাশ করে ভালো হইতে, সাইজ। তাহলে 10 সেন্টিমিটার হয়েছে লক্ষ্যবস্তুর আকার। তাহলে প্রতিবিম্বের আকার আমাদের বের করতে হবে। প্রতিবিম্বের আকার এল প্রাইম, এটা কি ধরবো আমরা? এল প্রাইম ইকুয়াল হয়েছে হোয়াট। এবার দেখো, এই অঙ্কর জন্য আমাদের আরো একটা লক্ষণীয় বিষয় হয়েছে বিবর্ধন। এটা তো লেখছো সবাই। তাহলে বিবর্ধন, বিবর্ধন ইংলিশে বলা হয় ম্যাগনিফিকেশন। বিবর্ধন হচ্ছে এম দ্বারা প্রকাশ করা। বিবর্ধন কি? এম। এম সমান, এটা আমাদের সূত্র হচ্ছে মাইনাস বি বাই ইউ। আবার দেখো, এই একই বিবর্ধনের সূত্র হচ্ছে এম ইকুয়াল এল বাই এল প্রাইম। তাহলে একই বিবর্ধনের দুইটি সূত্র। একটা হচ্ছে বিবর্ধন এম ইকুয়াল হয়েছে এল বাই এল, এল প্রাইম বাই এল। আর একটা হয়েছে ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ। এবার এফ ইউ আর প্রতিবিম্বের আকার, এই কয়টার ভিতরে সম্পর্ক যদি দেখি আমরা, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব যদি, প্রতিবিম্বের দূরত্ব বি হলে মনে রাখবা 1 বাই এফ ইকুয়াল হয়েছে 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। 1 বাই এফ ইকুয়াল 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। তাহলে এক্ষেত্রে আমাদের যদি এল এর মান বের করতে হয়, এই এল এর মান, প্রতিবিম্বের দূরত্ব যদি বের করতে হয়, এল প্রাইমের মান বের করতে হয়, তাহলে আমাদের কি লাগবে? এম এর মান লাগবে। অর্থাৎ যদি আমি আমাদের যদি এম এর মান বের করতে হয়, এম ইকুয়াল আমরা জানি কি? এল প্রাইম বাই এল। যদি আমি এল প্রাইমের মান বের করতে চাই, তাহলে আমার লাগবে কি? এম এর মান লাগবে, এল এর মান লাগবে। এল এর মান আমার দেওয়া আছে, তার মানে কি? আমাদের এল এর মান দেওয়া আছে, নাই কি এর মান? এম এর মান দেওয়া নাই। তাহলে এম এর মান পাবো কোথায়? আবার এম এর মান বের করা কিন্তু আরেকটা আমাদের হাতে কৌশল আছে। আবার এম সমান কি জানি আমি? মাইনাস ভি বাই ইউ। তাহলে কিন্তু এই কৌশল জানলে কাজ হবে কি? আমাদের তো ভি নাই, কিন্তু এই সমীকরণটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই সমীকরণটায় কিন্তু ইউ আছে, ভি আছে, এফ আছে। তাহলে এফ ইউ ভি এই তিনটা সমীকরণকে আমরা, এই সমীকরণটাকে আমরা ব্যবহার করে আমি অবশ্যই ভি এর মান বের করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে 1 বাই এফ ইকুয়াল 1 বাই ভি প্লাস 1 বাই ইউ। তাহলে আমাদের বাই করতে হবে কার মান? 1 বাই ভি এর মান। তাহলে 1 বাই ইউ আছে কি? প্লাস, এফ এর পাশে যাবে মাইনাস, বা 1 বাই ভি ইকুয়াল 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ। তাহলে এবার আমরা ওই ছোটবেলায় লসাগু করছি, সেভাবে লসাগু করে ফেলি। তো যদি লসাগু করি তাহলে কি হবে? লসাগু করলে কি হয়? এখানে 1 বাই ভি ইকুয়াল, লসাগু হয়েছে এফ ইউ হয়েছে আমার লসাগু, এফ ইউ হয়েছে লসাগু। তাহলে এফ ইউর ভিতরে যায় ইউ বার,
ইউ এফ ইউর ভিতরে যায় এফ বার, তাহলে ইউ মাইনাস এফ বাই হয়েছে এফ ইউ। এবার আমাদের এই জায়গায় 1/v এর মান তো আমার বের করতে পারবে না, আমার বের করতে হবে কিসের মান? মান বের করতে হবে ভি এর মান। যদি ভি এর মান বের করতে চাই তাহলে ভি ইকুয়াল হবে এফ ইউ বাই হয়েছে ইউ মাইনাস এফ। এবার আমাদের মানগুলো বসাই, তাহলেই হয়ে গেল। তাহলে মানগুলো বসাও। এফ এর মান কত? মাইনাস কত পাইছি এফ এর মান? মাইনাস 15 ইন্টু ইউর মান পাইছি কত? ইউর মান আছে দাও আমাদের 15, মাইনাস 15 ইন্টু 15 বাই ইউর মান কত? 15 মাইনাস এফ এর মান কত? এফ এর মান হয়েছে মাইনাস 15। তাহলে আমাদের হয় কত? মাইনাস 15 15 15 15, তো নিচে হয় 30, নিচে 30 মাইনাসে মাইনাস প্লাস। আমি আরেক লাইন যদি করি তাহলে উপরে হয়েছে মাইনাস 15 আর 15 গুণ করলে হবে কত? 225 মাইনাস 225। আর নিচে হয় কত? 15 প্লাস 15 ইকুয়াল হয় 30। তাহলে উপর হইতে আছে মাইনাস 225 আর নিচে হইতে আছে 30। তাহলে আমাদের মান দাঁড়ায় কত? মাইনাস 225 ভাগ হয়েছে 30। তাহলে সাত দশমিক 7.5 সেন্টিমিটার। তাহলে মাইনাস, এটা আমাদের মাইনাস আসছে, তাহলে মাইনাস 7.5 সেন্টিমিটার। তাহলে মাইনাস 5.7 সেন্টিমিটার। গণিতে যদি এরকম ভি মান যদি ঋণাত্মক আসে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এটি অবাস্তব প্রতিবিম্ব। ভি মান যখনই ঋণাত্মক আসবে তখন সেটা হয়েছে অবাস্তব প্রতিবিম্ব। এবার আমাদের ভি এর মান জানা হয়ে গেল, তাহলে আমি এখান থেকে এবার এম এর মান বের করতে পারি। তাহলে আবার এম ইকুয়াল আমরা জানি মাইনাস ভি বাই কিউ। তাহলে মাইনাস ভি এর মান কত? মাইনাস 7.5 ভাগ হয়েছে ইউ। ইউ হয়েছে কত? 15। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয় কত? 0.5, অর্থাৎ 0.5। বিবর্ধনের কোনো একক হয় না, বিবর্ধনের কোনো একক নাই। তাই আমরা, এবং এ জায়গায় বিবর্ধন এম পজিটিভ আসার কারণে অবশ্যই এটা বুঝতে হবে যে বিম্বটি হয়েছে সোজা। বিম্বটি কোন ধরনের? সোজা এবং অবাস্তব। এবার এল এর মানটা আমরা বাই করি। আবার এম ইকুয়াল হয়েছে এল প্রাইম বাই এল। তাহলে এল প্রাইম ইকুয়াল কি হবে? এম এল। তাহলে এম এর মান হচ্ছে 10 গুণ এম এর মান হচ্ছে 0.5
এম এর মান হয়েছে 0.5 গুণ হয়েছে 10, এত সেন্টিমিটার ইকুয়াল হয়েছে 5 সেন্টিমিটার। আশা করি তোমরা আজকে এই অঙ্কটা সম্পূর্ণ গণিতটা বুঝছো। এই সম্পূর্ণ গণিতটা যদি আজকে তোমরা বুঝে থাকো, এই একটা গণিতের ভিতরেই সকল গণিত প্রশ্নগুলো আছে। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ। আর যদি আমার এই ক্লাসটি তোমাদের যদি পছন্দ হয়, অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, আমাকে তোমরা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে। আমি সম্পূর্ণ নতুন। আজকে আমি দ্বিতীয় দিনের মতো আরেকটি কন্টেন্ট তৈরি করলাম তোমাদের জন্য। তোমরা যদি উপকৃত হও তাহলেই আমি সার্থক।